আমি শম্ভুনাথ দাস, বিদ্যাভারতী শিক্ষা কেন্দ্রের ইতিহাস বিভাগের শিক্ষক। আমি খুব অসুস্থ, তার মধ্যেও আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আম, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কারণ তোমরা অনেকেই আমাকে গ্রুপে মেসেজ করে জানিয়েছিলে যে স্যার এই টপিকটা নিয়ে যদি আলোচনা করে দেন তাহলে ভালো হয়। টপিকটা কি না, টপিকটা হচ্ছে যে ট্যাক্স সিস্টেম অফ ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থা ব্রিটিশ শাসনকালে সে বিষয় নিয়ে একটা বিস্তর আলোচনা। আমি তোমাদের এই বিষয়টি নিয়ে আগে আলোচনা করতে গিয়ে তোমাদের আমি বলেছিলাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার ধীরে ধীরে যখন তারা করতে সক্ষম হয়েছে বা করতে পেরেছে, তখন তাদের প্রধান লক্ষ্য ছিল যে ভারতবর্ষ থেকে কী করে বিপুল পরিমাণে রাজস্ব আদায় করা যায়। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 1765 খ্রিস্টাব্দে যখন তারা দেওয়ানি লাভ করলো বাংলা, বিহার, উড়িষ্যার, তখন তাদের কিন্তু সেই মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বণিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু শাসকে পরিণত হয়ে গিয়েছিল বাংলায়। তারপর তারা একের পর এক তারা ভারতবর্ষের বিস্তীর্ণ আঞ্চলিক শক্তিগুলোকে বা একের পর এক বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করতে সক্ষম হয়েছিল। সেই সাম্রাজ্যবাদী নীতি, যেটা আমি তোমাদের আগেই আলোচনা করেছিলাম, সেটা হচ্ছিল অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতি। আজকে আমরা আলোচনা করব যে তারাও কিন্তু এই সাম্রাজ্য বিস্তার করেছিল শুধু কেবলমাত্র তাদের ক্ষমতা দেখানোর জন্য, তা কিন্তু নয়। তারা ভারতবর্ষ থেকে রাজস্ব আদায় কী করে করবে, যে বিপুল সম্পদ কী করে তাদের দেশে নিয়ে যাবে, সেটাই ছিল তাদের লক্ষ্য। তাই ভূমি রাজস্ব ব্যবস্থা ব্রিটিশ শাসনকালে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমার সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবে এবং প্রয়োজন হলে খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। আর টেক্সট বই না খুব একটা ভালো করে পড়ার প্রয়োজন, মানে মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে থার্ড সেম। সেখানে তোমরা যদি ভালো করে বিষয়টা শোনো এবং কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা যদি লিখে নাও খাতায়, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা আমার ছাত্রছাত্রী নয় কিন্তু আমার ভিডিওটা দেখছো ইউটিউবের মাধ্যমে, তাদের প্রত্যেককে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, কি এর পরবর্তী সময়কালে আরও কোন কোন ভিডিও তোমরা পেতে চাও। চলা যাক তাহলে ভূমি রাজস্ব ব্যবস্থার যদি আমরা দেখি যে কার সময়কালে হয়েছিল। একটু হয়ে গেল, আমি একটু মেডিসিন খেয়েছিলাম তাই। যাই হোক, যে যদি আমরা আলোচনা করি যে কেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষের রাজস্ব আদায় ক্ষেত্রে তারা বিভিন্ন রাজস্ব নীতি প্রণয়ন করেছিল। যদি আমরা দেখি যে তাদের মূল উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষ থেকে যত বেশি সম্ভব যে রাজস্ব আদায় করা। এবার তাদের রাজস্ব আদায় করার প্রয়োজনীয়তা হলো কেন না, যদি আমরা দেখি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষে যখন বাণিজ্য করতে এসেছিল, এই বাণিজ্য করার জন্য তাদের যে মূলধনের প্রয়োজন ছিল, সেই মূলধনটা কিন্তু ইংল্যান্ড থেকেই আসতো। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত ডিরেক্টরসরা ছিল তারাই কিন্তু অর্থটা প্রদান করত। কিন্তু যখন ভারতবর্ষে বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ তারা করলো, তখন কিন্তু তাদের ইংল্যান্ড থেকে আর অর্থ নিয়ে আসতে হলো না। ভারতবর্ষ থেকে আদায় করা অর্থ তারা বাণিজ্যে ব্যবহার করবে এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশি করে মুনাফা লাভ করে, মানে রাজস্ব থেকে মুনাফা লাভ করে তারা তাদের দেশে নিয়ে যাবে। এই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবার যদি আমরা দেখি যে এর পেছনে কে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল রাজস্ব আদায় করার ক্ষেত্রে, এটা আমরা দেখব। তাহলে 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক যে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত চালু হলো, এই বন্দোবস্তটি 1777 খ্রিস্টাব্দে বাতিল করতে তিনি বাধ্য হলেন। এর পেছনে কারণগুলো কী ছিল? প্রথমত, ইজারাদারি ব্যবস্থায় বা পাঁচশালা বন্দোবস্তে সেই ব্যক্তিকে ইজারাদারি হিসেবে নিযুক্ত করা হতো বা ইজারাদার হিসেবে নিযুক্ত করা হতো যে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব
দিতে পারতেন। এর ফলে ওই ইজারাদার বেশি করে রাজস্ব আদায় যদি করতে পারে তাহলে তার মুনাফাও বেশি থাকবে। এই কারণে সে কৃষকদের উপর নির্যাতন বা অত্যাচার চালাতো। এর ফলে কৃষকদের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। দ্বিতীয়ত, যে সর্বোচ্চ রাজস্ব দিতে সম্মত হওয়ার হয়েও অনেক সময় জমিদাররা কি করত, সরকারের যে রাজস্ব তারা দিতে পারত না। এতে সরকার যে আয় সুনিশ্চিত করার কথা ছিল, যে আমি এই পরিমাণ রাজস্ব আদায় করব ওই জমিদারিত্ব থেকে, তারা কিন্তু পেত না। 3 নম্বর বিষয়, যে জমিতে জমিদার সত্ত্ব অনিশ্চিত হওয়ায় তারা কি করত না, কিছুজন ব্যক্তিকে নিয়োগ করে দিয়ে, রাজস্ব আদায়ের জন্য তাদেরকে নিয়োগ করে দিয়ে, বা বলতে পারা যায় কিছু ভূঁইফোড় এই ধরনের ইজারাদার নিযুক্ত করে দিয়ে তারা কিন্তু শহরে গিয়ে বাস করত। হ্যাঁ, তারা কিন্তু কোনোভাবেই কৃষকদের কথা ভাবতো না, জমির উন্নতির কথা ভাবতো না, কি করে ফসল বেশি ফলানো যাবে বা সেচ বিষয় নিয়ে তারা কিন্তু কোনো প্রকার জমির উন্নয়নের কথা তারা ভাবতো না। তো এই সমস্ত কারণেই কিন্তু বাধ্য হয়েছিল ডক্টর ওয়ারেন হেস্টিংস তিনি পাঁচসালা বন্দোবস্ত বা ইজারাদি ব্যবস্থার বাতিল করতে। সেই জায়গায় তিনি কি করলেন না, তিনি আরেকটি নতুন ব্যবস্থা চালু করলেন, যাকে বলা হচ্ছে কি একসালা বন্দোবস্ত। অর্থাৎ কি না, এই বন্দোবস্তের মূলত 1 বছরের জন্য জমিদারিত্ব পাবে, পরের আবার 1 বছর রিনিউয়াল করা হবে। এইভাবে বছরের পর বছর ধরে তাকে জমিদারিত্বটা দেওয়া হতো 1 বছর অন্তর করে। মানে এর ফলে তাদের উদ্দেশ্য ছিল যে জমিদাররা না যেন ভাবতে পারে যে এটা আমি সারা জীবন থাকবো, তখনই থাকতে পারতো যদি তারা ঠিকঠাকভাবে রাজস্ব দিতে পারত। এরপর যে ব্যক্তি ভারতবর্ষে এলেন, তিনি রাজস্ব ব্যবস্থার এক আমূল পরিবর্তন করে দিলেন। সেটা হলো যে তিনি প্রথমে দেখলেন যে ওই 1 বছরের জন্য রাজস্ব আদায় করার একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এমনও হতে পারে কোনো জমিদার 1 বছরে রাজস্ব আদায় করে নিয়ে সে রাজস্ব নিয়ে পালিয়ে যেত। তো তখন জমিদারদের একটা সিকিউরিটি থাকার জন্য, যে জমিদাররা সিকিউরিটি থাকবে যে আমি ভাবি যদি ঠিকঠাক রাজস্ব দিই, আমি এখন দীর্ঘদিনের জন্য আমি জমিদার। অর্থাৎ তিনি একটা নতুন ব্যবস্থা চালু করলেন, যাকে বলা হচ্ছে 10 সালা বন্দোবস্ত। কি চালু করলেন? লর্ড কর্নওয়ালিস তিনি চালু করলেন 10 সালা বন্দোবস্ত। পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লর্ড কর্নওয়ালিস 1790 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি জমিদারদের সঙ্গে 10 বছরের জমির বন্দোবস্ত করেন, যা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হেনরি ভান্ডাসকে, রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য স্যার জন শোর ও চার্লস গ্র্যান্টের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোম্পানিকে নির্দেশ দেন যে 10 সালা বন্দোবস্তটাকে যেন পরিবর্তন করে চিরস্থায়ী বন্দোবস্তে করা হয়। অর্থাৎ 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ 10 সালা বন্দোবস্ত পরিবর্তিত হয়ে 3 সালা বন্দোবস্তে রূপান্তরিত হয়। অনেকেই বলেন যে আসলে যদি কার আমলে হয়েছিল যদি আমরা বলি তখন লর্ড কর্নওয়ালিস, কিন্তু যদি বলি কার উদ্যোগে হয়েছিল তখন আমরা বলবো কি হচ্ছে উইলিয়াম পিট, প্রধানমন্ত্রী, তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের নির্দেশে হয়েছে। 10 সালা বন্দোবস্তের কতগুলি দিক ছিল। এক, জমিদার বা তালুকদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেওয়া রাজস্ব সরকারকে প্রদান করতে হবে
এর এই নিয়ম অনুযায়ী বংশানুক্রমিকভাবে তারা জমিদারিত্বটা পাবে। 2, নির্দিষ্ট দিনের মধ্যে রাজস্ব মেটাতে ব্যর্থ হলে সমগ্র জমিদার তার অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে। অর্থাৎ তার যে সমগ্র যে জমিদারি বা তার একটা অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে। 3, ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে রাজস্ব মুকুব হবে না। এই শর্তের উপর ভিত্তি করে জমিদারিত্ব দেওয়া হতো। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কি ছিল? কেন ফিটস তিনি এই চিরস্থায়ী বন্দোবস্তের মানে 10 সালা বন্দোবস্তকে পরিবর্তন করে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করলেন? না, প্রথম ছিল যে কোম্পানি আশা করেছিল 10 সালা বন্দোবস্তের ফলে কোম্পানির একটা বিশাল অর্থ রাজস্ব হিসেবে তারা পাবে, কিন্তু দেখা গেল তা কিন্তু হলো না। কোনো বছর কম হয়, কোনো বছর বেশি হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ রাজস্ব কিন্তু আদায় হচ্ছে না। দ্বিতীয়ত, এর মাধ্যমে দেশের অভ্যন্তরে রাজকীয় অনুগ্রহ, পুষ্টি এবং নতুন অভিজাত সম্প্রদায় গড়ে উঠবে। অর্থাৎ এই চিরস্থায়ী বন্দোবস্ত যে থাকে, তারা এমন একটা সম্প্রদায় গড়ে উঠবে যারা ইংরেজদের তাবেদারি করবে। সহজ কথা, ইংরেজদের কথা শুনে চলবে, কারণ তারা ইংরেজদের অনুগ্রহপুষ্ট জমিদার। তৃতীয় ছিল, কর্নওয়ালিস আশা করেন যে জমিতে স্থায়ীভাবে স্বল্প সত্ত্ব পেলে জমিদাররা কৃষির উন্নতির জন্য, মানে আগে যেগুলো ত্রুটিগুলো ছিল যে কৃষির উন্নতির কথা তারা ভাবতো না, কৃষকদের উপর অত্যাচার করতো, সেগুলো আর হবে না, এদের রাজস্ব ঠিকঠাকভাবে তারা পাবে। এবার এই চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু একটা প্রভাব পড়েছিল ভারতবর্ষের সমাজের উপরে। প্রভাবটা আমরা প্রথমে দুভাবে আলোচনা করা যায়, একটা হচ্ছে সুফল, একটা কুফল। প্রথমে আমরা আলোচনা করি সুফল কি ছিল। সুফল বেশিরভাগটাই ইংরেজদের পক্ষে গিয়েছিল, সুফলটা বেশিরভাগ ইংরেজের পক্ষে ছিল। সেগুলো কি ছিল না, ইংরেজরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রত্যেক বছর রাজস্ব হিসেবে পেত। 2 নম্বর ছিল, সরকারের অনুগত একটি রাজভক্ত জমিদার শ্রেণী তৈরি হয়েছিল। 3 নম্বর ছিল, জমিদারদের সত্ত্ব সুনিশ্চিত হওয়ায় তারা জমির উন্নতিতে সচেষ্ট হন। আর 4 নম্বর, খাজনা সুনিশ্চিত হওয়ায় কৃষকদের একটা সুবিধা হয়েছিল, একটা কৃষকদের ভালো দিক যে খাজনা সুনির্দিষ্ট। আগে কি ছিল, হঠাৎ করে বেড়ে যেত, বিশেষ করে 1 সালা বন্দোবস্তে এবছর যে সুদটা ছিল, রাজস্বটা ছিল, পরের বছর সেই রাজস্বটা বেড়ে যেত, কখনো দ্বিগুণ হয়ে যেত। তাহলে এই যে ইরেগুলারিটি ছিল রাজস্ব ব্যবস্থাতে, রাজস্ব পার্সেন্টেজের ক্ষেত্রে, সেটা থাকলো না। এবার আসছে আমরা ত্রুটি ছিল খুব গুরুত্বপূর্ণ। ত্রুটি বলতে অ্যাকচুয়ালি মানে কুফল। জমিদাররা তারা চিরস্থায়ী বন্দোবস্ত, চিরদিনের জন্য বন্দোবস্ত, তখন তারা কি করত, তারা গ্রাম থেকে তারা চলে গিয়ে শহরে বাস করত, বিলাস ব্যসন জীবন তারা অতিবাহিত করত। ঠিক বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা আসতো, রাজস্ব আদায় করে চলে যেত। এর ফলে জমিদারের সঙ্গে কৃষকদের কোনো প্রকার সম্পর্ক ছিল না। একই সঙ্গে রাজস্ব আদায় করার জন্য জমিদাররা কিছু ব্যক্তিকে নিয়োগ করত, তারা অধিক পরিমাণে জোর করে রাজস্ব আদায় করত, তার কিছুটা অংশ নিজের কাছে রেখে যেত। এটা জমিদাররা জানতে পারত না। এর ফলে জমিদারের থেকে বেশি জমিদারের নিযুক্ত করা কর্মচারীদের শোষণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। 2 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, যে চিরস্থায়ী হওয়ার ফলে জমিদারিত্বটা, কোনো জমিদার মারা গেলে
তার 3 পুত্র কি 2 পুত্র, যতগুলো পুত্র থাকুক, জমিদারিত্বটা তার পুত্রদের মধ্যে ভাগাভাগি হয়ে যেত। এই ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে দেখা গিয়েছে যে যখন একটা বড় জমিদারিত্বটা ছিল, তখন তাদের লাভ্যাংশটা যেটা হতো অনেকটা বেশি হতো। যখন জমিদারিত্বটা ছোট হতে শুরু করলো, তখন লাভ্যাংশের পরিমাণ কমলো। তখন ওই জমিদারের পুত্ররা লাভ্যাংশ বেশি আশায় তারা জোর করে কৃষকদের উপরে বেশি করে রাজস্ব চাপিয়ে দিত, বা রাজস্বের পার্সেন্টেজ তারা চাপিয়ে দিত। এর ফলে কৃষকদের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে যেতে শুরু করলো। আমরা পরবর্তীকালে দেখব যে কৃষকরা বিদ্রোহ পর্যন্ত করেছে জমিদারদের বিরুদ্ধে। এবার আসি যে রাওতারি ব্যবস্থা। বোম্বে, আসাম এবং মাদ্রাস, এই 3টি জায়গাতে বা 3টি অঞ্চলে একটি নতুন ধরনের রাজস্ব ব্যবস্থা চালু করা হয়। সেটা হচ্ছে কি না, রাওতওয়ারি ব্যবস্থা। রাউত মানে কি? রাউত কথা হচ্ছে যে একটা অংশ। যেখানে ট্যাক্সটা, কর নির্ধারণ করা হয়েছিল নির্দিষ্টভাবে। কৃষকরা নিজেরা কর দিতে হতো, সেই করটা নগদ অর্থে তাদেরকে দিতে হতো। এখানে কোনো মধ্যস্থতাকারী ছিল না, অর্থাৎ কৃষকরা ডাইরেক্ট ইংরেজদেরকে কর দিত, অর্থাৎ ইংরেজদের নিযুক্ত করা কর্মীদের কর দিত। মাঝখানে কোনো জমিদার ছিল না। রাতারি বন্দোবস্তে মাথা রাখতে হবে, কোনো জমিদার ছিল না। আর কি মাথা রাখবে? 1920 খ্রিস্টাব্দে স্যার টমাস মুনরো তিনি এই ব্যবস্থার প্রচলন করেন। এবারে মহলওয়ারি ব্যবস্থা। মহল কথার অর্থ হচ্ছে কি? তালুক। 1922 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয়। স্যার এলফিনস্টোন 1822 খ্রিস্টাব্দে এই ব্যবস্থা প্রচলন করেন। এই ব্যবস্থার মূল বিষয়টাই হলো যে মোট উৎপন্ন ফসলের 20% পেত জমির কৃষক, আর 80% পেত তোমার হচ্ছে ইংরেজ। জমিদাররা পেত 20%, আর 80% পেত ইংরেজ সরকার। অর্থাৎ যে পরিমাণ রাজস্ব কৃষকের কাছ থেকে আদায় করা হতো, তার 20% পেত জমিদাররা, আর তোমার হচ্ছে 80% পেত ইংরেজরা। এরপর পাঞ্জাবে আরেকটি ব্যবস্থা প্রচলিত হয়, এটা ভাইয়াচারি ব্যবস্থা। আর নতুন ধরনের রাজস্ব ব্যবস্থা ভাইয়াচারি। তাহলে আমরা কি কি জানলাম? এক, পাঁচশালা বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থা। তারপর আমরা দেখলাম এটা 1772। 1777-এ এই ব্যবস্থার পতন ঘটে, চালু হয় একশালা বন্দোবস্ত। তারপর 1790 খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত। 1820 খ্রিস্টাব্দে রাওতারি বন্দোবস্ত। আর 1822 খ্রিস্টাব্দে মহলওয়ারি বন্দোবস্ত, একই সঙ্গে ভাইয়াচারি ব্যবস্থা বা ভাইয়াচারি প্রথা। এই ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। তোমরা একটু খাতায় লিখে নেবে, একটু টেক্সট বই রিডিং পড়ে নাও, আর ভিডিওটা একটু বারে বারে দেখে নাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। তো বিশেষ করে আমার ছাত্রছাত্রী তোমরা যে 22 জন আছো, প্রত্যেকেই কিন্তু অবশ্যই কমেন্ট করবে